কি ব্যাপার বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসলে দেখো, আমাদের এই একটাই রুম, আর আমরা যদি এই রুমটা তোমাকে ছেড়ে দিই তাহলে আমাদেরকে ফাঁকা আকাশের নিচে ঘুমাতে হবে। আর তাছাড়া তুমি তো জানো তোমার ছোট ননদ ওরকম ভাবে একদমই থাকতে পারবে না। তাই জন্য আমার আর কিছু করার ছিল না। তাই আজ থেকে আমাদের সবাইকে এই একটা ঘরেই থাকতে হবে। মা, আপনি এটা কি বলছেন? আজকে আমাদের বিয়ের পর প্রথম দিন, আর আজকে এরকম ভাবে এই একটা রুমের মধ্যে আমরা সবাই কিভাবে থাকবো? তাছাড়া আমাদের তো একটা পার্সোনাল জীবনও আছে। হ্যাঁ বৌমা, তোমাদের কথাটা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার তো আর কিছু করার নেই। তোমার শ্বশুর মশাই একটা রুম করেই আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে গেছে। তখন থেকেই স্বপন পড়াশোনা করে দিনমজুরির কাজ করে আসছে। আর বাড়ি বানাতে গেলে তো এখন তো অনেক টাকার প্রয়োজন। অত টাকা তো এখন মদনের কাছে নেই। তাই জন্য আমাদের এই একটা রুমেই থাকতে হবে। এটা কি সম্ভব? আচ্ছা, আপনারা তো সবই জানতেন, তাহলে ছেলের বিয়ে দেওয়ার আগে ভাবেননি কেন? আমি এরকম ভাবে কিছুতেই থাকতে পারবো না। আমি রাত্রিবেলা একা একটা রুমেই ঘুমাতে চাই, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকের আলাদা করে রুম আছে, আর এখানে শুধুমাত্র একটাই রুম। শাশুড়ি বৌমার একটাই রুম। ও মাই গড, এটা কি করে হতে পারে? বৌদি, তুমি এমন করে কেন বলছো? তাছাড়া আমি আর মা একদিকে ঘুমাবো, তুমি আর দাদা অন্যদিকে চলে যাবে। মা আর আমি তোমাদেরকে তো দেখতেই পাবো না। আর হ্যাঁ, আমার কিন্তু একবার করে তোমার কাছে ঘুমানোর ইচ্ছে করবে, তখন আমি তোমার কাছে চলে যাব, কেমন? উফ, এতে আবার বলার কি আছে? তোর যখন যেখানে ঘুমানোর ইচ্ছে করবে তুই সেখানেই ঘুমাবি। ঠিক আছে, চল, অনেক রাত হয়েছে, আর কথা বলতে হবে না। বৌমা চলো, বিছানা পেতে দিয়েছি, এবার ঘুমিয়ে পড়ো। এই বলে মোনালিসা দেবী এবং মোহিনী খাটের নিচে শুয়ে পড়ে। অন্যদিকে স্বপন এবং সুনিতা খাটের উপরে শুয়ে পড়ে। সুনিতা রাগে বিরক্ত হয়ে মনে মনে ভাবে, এই একটা রুমে কি থাকা যায়? আমার বাবা যদি শোনে তাহলে আর আমাকে এখানে থাকতেই দেবে না। সত্যি আমারই ভুল ছিল, আমার জেদের কারণেই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। যদি আমি বাবার দেখা ছেলের সঙ্গে বিয়ে করতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এই একটা রুমে আমরা কিভাবে থাকবো? এসবই ভাবনা চিন্তা করতে করতে সুনিতা ঘুমিয়ে পড়ে। আসলে সুনিতা তার মা কল্পনা দেবী এবং বাবা রামমোহন বাবুর সঙ্গে শহরে বাস করত। সুনিতা একদিন গ্রামে এক বান্ধবীর বাড়িতে এসে স্বপনকে পছন্দ করে ফেলে এবং স্বপনেরও সুনিতাকে দেখে পছন্দ হয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আর সুনিতা তার পরিবারের বিরুদ্ধে গিয়েই স্বপনকে বিয়ে করে। তবে সুনিতা বিয়ের আগে তেমন ভাবে কিছু ভেবে দেখেনি, কিন্তু আজকে সুনিতার নতুন বিয়ে হওয়ার পর সে তার শ্বশুর বাড়িতে এসে চমকে ওঠে, কারণ তার শ্বশুর বাড়িতে একটাই রুম ছিল, আর সেই রুমেই তাদের শাশুড়ি বৌমা সকলকে একসঙ্গে থাকতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন এই স্বপনটাও না আগে আমার সঙ্গে কত কথা বলতো, আর এখন কাজ নিয়েই ব্যস্ত থাকে। আমাকে একবারের জন্য ডাকে না, আমার সঙ্গে কথাও বলে না। আমার যে এখন একটা দরকারি কথা আছে, এখন তাহলে আমি কিভাবে বলবো? আর আমার শাশুড়ি মাও তো সবসময় আমার পেছনে ঘুরঘুর করছে। এরকম ভাবে কি পার্সোনাল কথা বলা যায়? সুনিতা যখন এসব কথা মনে মনে ভাবতে থাকে, তখনই তার শাশুড়ি মা তাকে পেছন থেকে বলে, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আর রান্নাঘরে তো কাজ পড়ে আছে, ওই কাজগুলো মেটাতে হবে তো। খোকা, তুই কাজে বের হবি কখন? তোর তো কাজে যাওয়ার সময় হয়ে গেল, বেশি দেরি করিস না, এবার চলে যা। হ্যাঁ মা, এই তো আমি এবারে চলে যাব। স্বপনের মুখে এই কথা শুনে সুনিতা স্বপনের কাছে যায় এবং তাকে বলে, স্বপন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বৌমা, তোমার আবার এখন কি কথা? আমি তো তোমাকে বললাম রান্নাঘরে অনেক কাজ আছে, আর তুমি অমনি কথা বলতে চলে আসলে। যাও, আগে কাজগুলো মিটিয়ে নাও। সারা রাত পড়ে আছে, তুমি রাত্রিবেলা যা বলার বলবে। আর তাছাড়া এখন তো স্বপন কাজে বেরোচ্ছে, তোমার কথা শুনতে গেলে ওর তো দেরি হয়ে যাবে। এই বলে মোনালিসা দেবী খাটের উপরে বসে পড়ে। এই দেখে সুনিতা আর কিছু বলে না। সে তার শাশুড়ি মায়ের সামনে এবং তার ননদের সামনে স্বপনের সঙ্গে কিছুতেই কথা বলার সুযোগ পায় না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সুনিতা তার ননদকে বলে, আচ্ছা মোহিনী, এবার তো তোমারও দেখছি বিয়ে দিতে হবে, তুমিও তো কত বড় হয়ে গেলে। এবার তোমার দাদাকে বলবো তোমার জন্য একটা পাত্র দেখতে। আচ্ছা মোহিনী, তুমি কেমন ছেলেকে বিয়ে করবে? মানে তুমি কেমন পাত্র চাও? বৌদি, আমি এমন একটা পাত্র চাই যাকে দেখতে খুব ভালো হবে, আর সে যেন অনেক ফর্সা হয়।
সে যেন অনেক ধনী হয়, তাদের যেন অনেকগুলো রুম থাকে, আর আমার যেন নিজস্ব একটা পার্সোনাল রুম থাকে। কিন্তু মোহিনী, যদি তোমার ভাগ্যেও আমার মতো একটা রুম লেখা থাকে তাহলে কি হবে? যদি তোমার শ্বশুর বাড়িতে শাশুড়ি বৌমাকে একসঙ্গে থাকতে হয় তখন কি হবে বলো তো? তখন কি তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে পারবে? না না, একদমই নয়। আর তাছাড়া আমি তো আমার স্বামীর সঙ্গে একটা রুমে থাকবো, তখন সেখানে আমি কোনো মতেই আমার শাশুড়ি মাকে আসতে দেব না। তাহলে মোহিনী, এখন যদি আমি তোমাদেরকে আসতে না দিই তাহলে কি হবে? আমিও তো আমার বাবার বাড়িতে আমার নিজের রুমেই থাকতাম, কিন্তু এখানে এসে তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আগে আমি কখনো কারোর সঙ্গে ঘুমাইনি, কিন্তু এখন আমাকে তোমার শাশুড়ি মায়ের সঙ্গেই থাকতে হচ্ছে। ঠিকই তো। না না, এটা একদমই ঠিক নয়। আমি এখন বুঝতে পারছি যে দাদা আর তোমার একটু প্রাইভেসি দরকার। আমি জানি তোমারও হয়তো দাদার সঙ্গে সেরকম ভাবে কথা বলা হয় না, কারণ সবসময় তো আমরা এখানেই থাকি। আচ্ছা, তুমি আর চিন্তা করো না বৌদি, আমি তোমার পাশে আছি। এবার থেকে সবসময় আমি তোমাকে সাহায্য করব। মোহিনীর এই কথা শুনে সুনিতা খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। কিছুদিনের মধ্যে মোহিনী আর সুনিতার বেশ ভালো রকমের বন্ধুত্ব হয়। এখন তারা ননদ বৌদি মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। কিন্তু রাত্রিবেলা হলেই সুনিতা চিন্তায় পড়ে। একদিন সে মনে মনে ভাবে, দূর, এভাবে একটা রুমে সবাই মিলে ঘুমালে আমার কিছুতেই ঘুম আসতে চায় না। সারা রাত আজকেও আমাকে জেগে বসে থাকতে হবে। যদি এরকম ভাবে আমি সারা রাত জেগে পাহারা দিয়ে বসে থাকতাম তাহলে হয়তো লাভ হতো। এভাবে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে কি একসঙ্গে থাকা যায়? সুনিতা যখন মনে মনে এসব ভাবতে থাকে তখনই তার ননদ তার কাছে আসে। সুনিতা তার ননদকে তার মনের দুঃখের কথা বলে, আর মোহিনী তখনই তার মাকে বলে, মা, বলছি তোমার কি ঠাম্মি হওয়ার কোনো ইচ্ছা নেই? দেখো মা, তোমার যদি ঠাম্মি হওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি এই একটা রুমেই থাকো, কিন্তু আমার তো অনেক ইচ্ছা আমি পিসি হব, তাই আজকে থেকে আমি আর এই রুমে থাকতে পারবো না। তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু দেখ, আগেকার মানুষরা তো একটা ঘরেই সবাই মিলে থাকতো, তাহলে কি তাদের কোনো সন্তান হয়নি? মা, তুমি আগেকার যুগের কথা কেন বলছো? দেখো মা, এখন যদি তুমি আমার বিয়ে দাও আর সেখানে গিয়ে আমাকেও যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে তোমার ভালো লাগবে? মোহিনী, আজকাল তোর মুখে খুব কথা হয়েছে দেখছি, এবার আর নয়, চুপ কর। আমরা যেরকম একটা রুমে থাকি সেরকমই থাকবো। তোর যদি থাকার ইচ্ছে না হয় তাহলে তুই বাইরে ঘুমাবি, কিন্তু আমি বাড়ির বাইরে ঘুমাতে পারবো না। এভাবেই মোহিনী এবং তার মায়ের মধ্যে কিছুক্ষণ ধরে তর্কাতর্কি চলতে থাকে, কিন্তু মোনালিসা দেবী কিছুতেই বাড়ির বাইরে ঘুমাতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মোনালিসা দেবীর এক প্রতিবেশী তাদের বাড়িতে আসে। মোনালিসা, কিরে, কোথায়? দেখ, আমি একটা খুশির খবর এনেছি, আগে মিষ্টিটা খা, তারপর বলছি। বাবা, তোর আবার কি হলো? তুই আবার মিষ্টি খাওয়াচ্ছিস কেন? কি এমন খুশির খবর যে তুই আমাকে মিষ্টি খাওয়াতে এলি? আরে বাবা, শুনলে তুইও চমকে যাবি। আমার ছেলের বিয়ে তো তোর ছেলের বিয়ের অনেক পরেই হয়েছে, তবুও আমার বৌমা গর্ভবতী, মানে আমি ঠাম্মি হতে চলেছি। তাই এই খুশিতে আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। আর তুই তো আমার অনেক কাছের বন্ধু, তার সাথে সাথে আমার প্রতিবেশী, তাই তোকে একটু বেশি করে মিষ্টি দিতে এসেছি। এই বলে অঞ্জলি দেবী সকলকে মিষ্টি খাইয়ে সেখান থেকে চলে যায়। অঞ্জলি দেবীর কথা শুনে মোনালিসা দেবীর মনে মনে অনেক হিংসা হয়, আর তার সাথে সাথে রাগও হয়। আমার বৌমা তো কবে বিয়ে করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্তান বা কোনো খুশির খবর আমাকে শোনাতে পারলো না। বৌমা, তুমি কোথায় গেলে? এদিকে শোনো, এদিকে শোনো একবার, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। তৎক্ষণাৎ সেখানে সুনিতা চলে আসে, তার পিছু পিছু মোহিনীও সেখানে এসে হাজির হয়। এতদিন হয়ে গেল, তুমি আমাদেরকে এখনো পর্যন্ত খুশির খবর দিতে পারলে না, এমন কেন করছো বলো তো? দেখো, তোমার পরে যারা বিয়ে করেছে তারাও এখন গর্ভবতী, আর তুমি এখনো পর্যন্ত খুশির খবর দিতে পারছো না। মা, তাহলে আমি তোমাকে কি বলছিলাম সেদিন? আমি তো এই কারণেই তোমাকে বলেছিলাম বৌদিদের একটা পার্সোনাল রুম দরকার, তবেই তো দাদা আর বৌদি একে অপরকে সময় দিতে পারবে। রাত্রিবেলা দাদা বৌদি একটু কথা বললেই তো তুমি উঠে বসে পড়ো, এই কারণে তো বৌদি দাদার সঙ্গে কথাও বলতে পারে না, তাহলে সে আর কিভাবে খুশির খবর জানাবে বলো? তুই ঠিকই বলেছিস, সেদিন আমাকে এতবার বোঝানো সত্ত্বেও আমি বুঝতে পারলাম না, কিন্তু আর নয়। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো, সত্যি আমার ভুল হয়েছে। শাশুড়ি বৌমার একটা রুম কখনোই হয় না, কিন্তু পরিস্থিতির কারণে
আমাকে থাকতে হচ্ছিল। খোকা, তুই বরং একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া ঘর বানিয়ে দে আমাকে, আমি সেখানেই মোহিনীকে নিয়ে থাকবো। এভাবেই মোনালিসা দেবী তার ভুল বুঝতে পারে। পরের দিন স্বপন এক খড়ের ছাউনি দেওয়া ঘর বানিয়ে দেয়। যাক, এবার তাহলে আমি পিসি হওয়ার খুশির খবরটা খুব তাড়াতাড়ি পাবো, তাই তো বৌদি? হ্যাঁ মোহিনী, তুই ঠিকই বলেছিস। মনে হচ্ছে আমি এবার খুব তাড়াতাড়ি ঠাম্মি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এবার আমি তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি খুশির খবরটা শুনিয়ে দেব। বৌমা, আমাকে কিন্তু তুমি ক্ষমা করে দিও। আসলে সত্যি আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। এতদিন যদি আমি সময় মতো এই কথাটা বুঝতে পারতাম, তাহলে আজকে আমি ওই অঞ্জলির আগে ঠাম্মি হয়ে যেতাম। তবে তোমরা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, আমি তো বুঝতে চাইছিলাম না। মা, আপনি এখনো এসব কথা কেন ভাবছেন? আমি তো এসব কখন ভুলে গেছি। আর তাছাড়া আপনি তো একবার আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনাকে আর ক্ষমা চাইতে হবে না। এখন তো সব ঠিক হয়ে গেছে, এবার থেকে আমরা আলাদা আলাদা রুমেই থাকবো। এভাবেই সেদিন থেকে শাশুড়ি বৌমা আলাদা আলাদা ঘরে থাকতে শুরু করে। দেখতে দেখতে 2-3 মাস কেটে যায়, আর সুনিতা একদিন সবাইকে খুশির খবর দেয়। এই খুশির খবর শুনে সুনিতার ননদ এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। অঞ্জলি দেবীর মতোই মোনালিসা দেবীও পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টিমুখ করায়। এভাবেই তারা সবাই হাসি খুশি জীবনযাপন করতে থাকে।